নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। 26-এ 200-র বেশি আসনের চ্যালেঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠনের দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কর্মীদের সঙ্গে যে বৈঠক ছিল, সেই বৈঠকে তিনি কি বার্তা দিলেন কর্মীদের। তিনি দাবি করছেন যে 200-রও বেশি আসন নিয়ে সরকার গড়বে তৃণমূল। আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, আজকের এই বৈঠকের আগে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন 226 বেশি আসন পাচ্ছেন। আজ তিনি ফের একবার দাবি করলেন। নিঃসন্দেহে কর্মীদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তিনি একথা বলছেন। খুব স্বাভাবিকভাবেই কনফিডেন্সের সঙ্গে বলছেন, কিন্তু তার পাশাপাশি কর্মীদের সতর্ক করে দিচ্ছেন। সেই সতর্ক বাণী একটু জানতে চাইব, কিভাবে সতর্ক করছেন, কি নির্দেশ দিচ্ছেন তিনি। প্রথম বিষয়টা হচ্ছে আজকে যে বৈঠকটি যেটা এখনো চলছে, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীরা যারা কাউন্টিং এজেন্ডা রয়েছেন তাদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য যেমন বার্তা দিয়েছেন, একই সঙ্গে কাউন্টিং সেন্টারে পৌঁছানোর পর পোলিং এজেন্টদেরকে কোন কোন টেকনিক্যাল বিষয়ে নজর রাখা উচিত সেই বিষয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল এই যে বক্তব্য রাখা হচ্ছে, আসলে কাউন্টিং এর সময় ইভিএম এবং আনুষঙ্গিক ক্ষেত্রে কি ধরনের বিষয়ে নজর রাখতে হবে তার ট্রেনিং মডিউলও দিয়ে দেওয়া হবে। এদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই তার দলের সমস্ত কর্মীদেরকে তিনি উল্লেখ করেছেন যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা, সেই ভূমিকার সামনে তারা যেভাবে কাজ করেছেন তার জন্য তিনি প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে। এবং তিনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র জেতা নয়, বড় ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতছে, 200 আসন পেয়ে তারা জিতবেন বলে দিনকে তিনি উল্লেখ করেছেন। এবং তার বক্তব্য হচ্ছে যে এই কদিন ধরে আপনারা অনেক লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, মনে রাখুন যে আপনারা জিতছেন, তাই রাত 2টো বাজলেও কাউন্টিং সেন্টার ফিরে যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত তিনি নির্দেশ পাঠাচ্ছেন। আর যেগুলো মার্জিনাল সিট রয়েছে সেগুলোতে রিকাউন্টিং করতে বলতে হবে এবং 200-300 ভোটের ব্যবধানে যদি দেখেন যে প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তাদেরকে জিতিয়ে দেওয়া হচ্ছে, তৎক্ষণাৎ রিকাউন্টিং এর দাবি জানাতে হবে। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়েছেন যে এক্সিট পোল বলে আসলে কিছু হয় না। তার বক্তব্যে এক্সিট পোলের বিষয়কে সামনে রাখা হয়েছে আসলে সোমবার যখন স্টক মার্কেট যখন খুলবে সেই স্টক মার্কেটকে বাঁচানোর জন্য। এছাড়া তিনি যারা কাউন্টিং এজেন্ট রয়েছেন তাদেরকে সাবধান করেছেন। তিনি বলেছেন যে তারা নিজেরা বাড়ি থেকে যেন খাবার নিয়ে যান, কোনো বাইরের খাবার তারা যেন না খান, 48 ঘন্টা আগে থেকে তারা যেন কোনো পান বা ওই জাতীয় কোনো জিনিসও যেন না খান। তার আশঙ্কা যে বাইরে থেকে কেউ কিছু খাবারে মিশিয়ে দিতে পারে। তোমাকে শুরুতেই বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দলের কর্মীদেরকে সাবধান করেছেন, আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে টেকনিক্যাল কথা তাদেরকে বুঝিয়েছেন। এবং তিনিও উল্লেখ করেছেন যে 215-এর বেশি আসনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে এবং তার বক্তব্য যে নির্বাচনের পরদিন থেকেই নানা রকমের ন্যারেটিভ চলে আসছে এবং এটা বহু বছর ধরেই দেখতে পাওয়া যাচ্ছে, গত 10-12 বছর ধরে। এইসবে যেন খুব গুরুত্ব না দেয় সেই প্রসঙ্গের কথা তিনি বলেছেন। তার বক্তব্য যে কেন্দ্রীয় বাহিনী প্রচুর অত্যাচার করেছে, কিন্তু তাদের যে কাজের সময়সীমা সেটা 4 মে পর্যন্ত থাকবে এবং তার মধ্যে বাকি যে কাজ দল যাদেরকে যে ধরনের দায়িত্ব দিয়েছে সেটাকে করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে কাউন্টিং এজেন্ডা কাউন্টিং শেষ না হওয়া পর্যন্ত পুরো থাকবেই, সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেউ হল ছেড়ে যেন কেউ না বেরোন। এছাড়া এই 17C ফর্মের সঙ্গে সিরিয়াল নম্বর মিলিয়ে নেওয়া, ইভিএম যেটি থাকবে তার ব্যাটারি পার্সেন্টেজ দেখে নেওয়া, কেন সেগুলিকে দেখতে হবে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে সারা বাংলা জুড়ে 84টি কাউন্টিং সেন্টার করা হয়েছে, প্রত্যেক কটা সেন্টারের বাইরে অন্তত 4 থেকে 5 হাজার কর্মীকে জমায়েত থাকতে হবে, ছাত্র, যুব, ট্রেড ইউনিয়ন, মহিলারা থাকবেন। জিতে গেছি এই বলে ঢিলেমি দিয়ে চলে আসবেন, এটা হবেন না। এছাড়া হচ্ছে নন্দীগ্রামের প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে গতবার নন্দীগ্রামের ঘটনা প্রত্যেকের মনে আছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া যে সমস্ত জায়গাতে আসনগুলো রয়েছে সেখানে যেখান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই জায়গাতেও যেন দলের কর্মীরা থাকেন। এবং তিনি এদিনকে দলের কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে বলেছেন যে সিআরপিএফ ডান্ডা দিয়ে মারছে, আপনারাও হাতে ডান্ডা এবং ঝান্ডা দুটোই রাখবেন নির্বাচনের ফল বেরোনোর দিন। ধন্যবাদ আবির। এর আগে আজকের এই কর্মী বৈঠকের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন যে 226-এর বেশি আসন পাবে তৃণমূল। পাশাপাশি তিনি কর্মী সমর্থকদের বলেছিলেন স্ট্রং রুম আগলে রাখতে হবে, সতর্ক থাকতে হবে, গণনার সময় সতর্ক থাকতে হবে। কি বলেছিলেন সেদিন শুনুন। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে।
সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। ঠিক যেভাবে কর্মীদের সঙ্গে বৈঠক করছে তৃণমূল সুপ্রিমো তৃণমূল শীর্ষ নেতৃত্ব, ঠিক একই রকমভাবে বিজেপিও চাইছে যে তাদের কর্মীরা সতর্ক থাকুক। একটা ওয়ার্কশপ করানো হচ্ছে, ভোট গণনার ওয়ার্কশপ। তো মেচেদায় বিজেপির এই ভোট গণনার ওয়ার্কশপ বা কর্মশালা, সেই কর্মশালায় কি হচ্ছে না স্ট্রং রুম নিরাপত্তা এবং ভোট গণনার বিষয়ে সেখানে জানানো হচ্ছে। এবং এই বৈঠকে মেদিনীপুরের 35টি কেন্দ্রের প্রার্থী এবং এজেন্টরা, খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, ভোট গণনার দিন বিজেপির রণকৌশল কি হবে তার ব্যাখ্যা করা হলো। এবং গণনায় সমস্যা হলে এই সঙ্গে সঙ্গে যেন তার নেতৃত্বকে জানানো হয় সেই নির্দেশ দেওয়া হলো। সুনীল বনসাল, ভূপেন যাদব তারা প্রার্থী আর এজেন্টদের নানা বিষয়ে নির্দেশ দিলেন। গতবারে যেগুলো আমরা করিনি, কাউন্টিং এজেন্টকে প্রশিক্ষণ দেওয়া, পোলিং এজেন্টকে দেওয়া আর ওদের প্রশিক্ষণ দেওয়া, সেটা চলছে সব জায়গায় ব্যাপকভাবে, যাতে কোথাও কোনো ভুলচুক না হয়। মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে এবং সেই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার করে যেন তাদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারি, তার প্রস্তুতি চলছে। গণনার দিন তৃণমূল ঝামেলা করতে পারে, গন্ডগোল করতে পারে দাবি করছেন দিলীপ ঘোষ, তার পাল্টা দিলেন কুণাল ঘোষ। প্রথম ফেজের ভোটিং 2-3 ঘন্টার মধ্যে টিএমসি বুঝে গেছে তারা হারছে, তখন থেকে ড্রামা শুরু হয়েছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল, তাদের নিজস্ব এলাকা যেটা জিতে আছে সেটাও করতে দেয়নি নির্বাচন কমিশন। হ্যাঁ করেছিল গন্ডগোল, সেখানে রিপোলিং হচ্ছে। কাউন্টিংয়ের দিন কিছু গন্ডগোল করতে পারে, কারণ এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন, তিনি পরাজয় মানবেন না, দরকার হলে বম মেরে উড়িয়ে দেবেন, গন্ডগোল করে দেবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন, সেটাও করতে পারে টিএমসি। দিলীপ ঘোষ বিভিন্ন সময় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, সর্বশেষ ট্রাম্প বলে আক্রমণ করছেন বলে আমাদের ওনার স্টেটমেন্ট থেকে অনুমান। তো উনি তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই বেশি লড়েন। উনি তো শুভেন্দু অধিকারী এবং রাজ্যের যারাই তৎকাল বিজেপি, যারা দলবদলু বিজেপি, তাদের বিরুদ্ধেই তো দিলীপ ঘোষ বেশি লড়েন, তাদেরই আক্রমণ করছে, তারাই তো হারবে, সেই হারার কথাই তো দিলীপ ঘোষ বলছেন। ভোট গণনায় সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, তৃণমূল ওয়ার্কশপ করে কর্মীদের বলছে, বিজেপি ওয়ার্কশপ করে কর্মীদের বলছে যে যাতে সবাই সতর্ক থাকেন, কিভাবে কাজ করতে হবে। আর নির্বাচন কমিশনও সতর্ক, যদি ভোট গণনায় কোনো ভুল হয় তাহলে চাকরিও যেতে পারে। যারা ভোট গণনা করবেন তাদের যদি ভুল হয় চাকরিও যেতে পারে, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিচ্ছে যে যদি গণনায় ভুল হয় চাকরিও যেতে পারে। একদমই, দেখো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট করে দিয়েছে যে যারা কম্পাইলেশনে কাজ করবেন গণনা কেন্দ্রের ভেতরে, যে সমস্ত সরকারি আধিকারিকরা, তাদের তরফে যদি কোনো রকম ভুল হয় তাহলে তাদের চাকরি পর্যন্ত যাবে। নির্বাচন কমিশন 351 নম্বর ধারা প্রয়োগ করবে, অর্থাৎ বাধ্যতামূলক অবসর নেওয়া বা চাকরি থেকে বরখাস্ত করা। তার কারণ গণনা নিয়েও নির্বাচন কমিশন এবার সতর্ক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এটাও জানিয়েছেন যে যারা গণনার সঙ্গে যুক্ত থাকবেন, অর্থাৎ যে সমস্ত সরকারি আধিকারিকরা, সে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হোক বা রাজ্য সরকারি কর্মচারী হোক, তাদের থেকে মুচলেখা বা আন্ডারটেকিং নেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের জানিয়েছেন এই আন্ডারটেকিং নেওয়া হবে মূলত এই কারণেই যে তারা কোনো গাফিলতি করবেন না কাজে, এই মর্মেই তাদের থেকে আন্ডারটেকিং নেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। এবং শুধু তাই নয়, এরপরেও যদি কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে কাউন্টিং সুপারভাইজার, এমনকি যারা কম্পাইলেশনে কাজ করবেন, তাদেরও যদি কোনো গাফিলতি হয় তাহলে সরাসরি তাদেরকে চাকরি থেকে বরখাস্তের মতো পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। তবে শুধু কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট বা কাউন্টিং সুপারভাইজার বা কম্পাইলেশনে কাজ করবেন তারাও নয়, এর আওতার বাইরে থেকে বাদ যাবেন না পুলিশ কর্মীরাও। গণনা কেন্দ্রের ভেতরে যদি কোনো রকম গন্ডগোল হয় তাহলেও শাস্তিমূলক পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। এবং এক্ষেত্রে গণনা কেন্দ্রের ভেতরে যারা পুলিশ কর্মীরা থাকবেন, বাইরেও যারা থাকবেন, তাদের থেকেও মুচলেখা নেবে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তেমনটাই আমাদের জানিয়েছেন।
ধন্যবাদ। কালীঘাট থানার ওসি সাসপেন্ডেড। উর্দিপুরে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, সেই পোস্ট একবার দেখুন। দেখুন এই পোস্ট এবং এই পোস্টের জেরে সাসপেন্ড। তার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে অমিত রয়েছে আমার সঙ্গে, বলতে পারবে অমিত? পুলিশের যে সার্ভিস রুল রয়েছে সেই সার্ভিস রুল ব্রেক করেছে, অর্থাৎ পুলিশি আচরণ বিধি লঙ্ঘন করেছেন কালীঘাট থানার যে দায়িত্বপ্রাপ্ত ওসি ছিলেন তিনি। ওসি থাকাকালীন ইউনিফর্ম পরে অর্থাৎ উর্দি পরে একটি আগ্নেয়াস্ত্র, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে ওসির চেম্বারের চেয়ারে বসে একটি ছবি তোলেন এবং সেই ছবি নয় সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে, যা সার্ভিস রুলের পরিপন্থী। অর্থাৎ পুলিশের যে সার্ভিস রুল রয়েছে সেই সার্ভিস রুলের যে নিয়ম, সেই নিয়মে এমনটা করা যায় না। শুধু তাই নয়, রাজ্য জুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু রয়েছে, তিনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন এবং যে ছবি তিনি পোস্ট করেছেন সেই ছবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয় যে একজন দায়িত্বপ্রাপ্ত ওসি কিভাবে ইউনিফর্ম পরে সার্ভিস রুল ব্রেক করে এই ধরনের ছবি পোস্ট করছেন। তারপরে জাতীয় নির্বাচন কমিশন এবং পিও দপ্তর থেকে কলকাতা পুলিশ কমিশনারকে পুরো বিষয়টি দেখতে বলা হয়, এনকোয়ারি করতে বলা হয় এবং লালবাজারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে সরিয়ে দিতে হবে এবং তারপরে তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তাকে সাসপেন্ড করার পাশাপাশি কালীঘাট থানাতে ওসি হিসেবে দায়িত্বে আনা হচ্ছে বা ইমিডিয়েট এফেক্টে তাকে দায়িত্ব নিতে হবে চামেলি মুখোপাধ্যায় নামে ইন্সপেক্টর, যিনি উল্টেডাঙ্গা মহিলা থানায় ওসি হিসেবে তিনি দায়িত্ব ছিলেন, তাকে ইমিডিয়েট এফেক্ট অর্থাৎ অবিলম্বে তাকে কালীঘাট থানা ওসি হিসেবে দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে কালীঘাট থানার ওসি গৌতম দাস কাজটি করেছেন, অর্থাৎ কালীঘাট থানার যে অফিসার ইনচার্জ ওসির যে চেম্বার, নিজের চেম্বারে চেয়ারে বসে দায়িত্ব জানিয়ে বা পুলিশের আচরণ বিধি লঙ্ঘন করার মতো ঘটনা তিনি ঘটিয়েছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং যে ছবি প্রকাশ্যে আসছে সেই ছবি ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এমনকি পুলিশের সার্ভিস রুলে এই বিষয়টি উল্লেখ করা রয়েছে বা এছাড়া কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের যে নোটিফিকেশন রয়েছে বা বিজ্ঞপ্তি রয়েছে স্পষ্টত বলা হয়েছে যে একজন পুলিশ অফিসার একজন লোয়ার টায়ার থেকে হায়ার টায়ার পর্যন্ত কোনো অফিসিয়াল এমন কোনো আচরণ তারা করবেন না যেখানে ভাবমূর্তি পুলিশের ভাবমূর্তি নষ্ট হতে পারে বা পুলিশের যে রুল রয়েছে সে নিয়ম রয়েছে নিয়ম লঙ্ঘন হতে পারে। সেক্ষেত্রে উর্দি পরে বা ইউনিফর্ম পরে তার সার্ভিস রিভল বা নিয়োগ কিন্তু ছবি তিনি পোস্ট করতে পারেন না সোশ্যাল মিডিয়াতে, এমন কিছু ছবি। আচ্ছা, এবং সেই জন্য গৌতম দাসকে সরানো হলো কালীঘাটের নতুন ওসি চামেলি মুখোপাধ্যায়, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি ছিলেন। পুলিশও ক্রস সেকশন অফ দ্য সোসাইটি আমরা দেখি 90% ভালো মানুষ, আইন মেনে চলা মানুষ, কিন্তু তাদের বাদ দিয়েও তো কিছু অপরাধী থাকে, কিছু ষড়যন্ত্রকারী থাকে। ওই একটা অল্প সংখ্যক সমাজবিরোধী, আইন না মানা, আস্ফালনকারী কিছু না কিছু লোক থেকেই যায় এবং এখন পুলিশে আছেন সেই কথাবার্তাও সমাজবিরোধীর মতন এবং এদেরকে আশ্রয় দেয় বিজেপি। প্রায় 45 বছর পেরিয়ে একটা সরকার তৈরি হচ্ছে যে সরকার কিনা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর ডাবল ইঞ্জিনের সরকার চালাতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন এই নিয়েই ভাবছে, এই কোথায় কী ওসব ছবি টবি নিয়ে ভাবছে না, এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। যদি কিছু দেখার থাকে ইলেকশন কমিশন। বাংলার ভোট গণনায় কেন্দ্র এবং রাজ্যের কর্মীরা কমিশনের নির্দেশেই সিলমোহর দিল সুপ্রিম কোর্ট। এর আগে হাইকোর্টের সেই নির্দেশ বহাল রেখে শীর্ষ আদালত জানিয়ে দিল গণনায় কেন্দ্র ও রাজ্যের কর্মচারীরাই থাকবেন। কি পর্যবেক্ষণ এক্ষেত্রে সুপ্রিম কোর্টে জানবো, মৈত্রেয় রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়, দেখো, আজকে বিচারপতি পি নরসিংহ এবং বিচারপতি জয়মাল্য বাগচির স্পেশাল বেঞ্চে মামলার শুনানি ছিল এবং সেখানে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবী কপিল সিবাল তিনি সওয়াল করেন এবং তিনি উল্লেখ করেন যে সার্কুলার 13 তারিখে জারি করেছিল এবং সেখানে রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি উভয় কর্মীদেরকেই নিয়োগ করার কথা বলা হয়েছিল গণনার কাজে এবং সেই কর্মীদের র্যান্ডমাইজেশনের মাধ্যমে গণনায়
তালিকায় যুক্ত করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদেরকেই নিয়োগ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কমিশনের আইনজীবী BS নাইডু তিনি উল্লেখ করেন যে কমিশন তাদের যে 13 তারিখের সার্কুলার অর্থাৎ যে র্যান্ডমাইজেশনের কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারি কর্মীদেরকে নেওয়ার ব্যাপারে, সেটাকে তারা ফলো করছে। এই বিষয়টি কেন্দ্রের তরফ থেকে কমিশনের তরফ থেকে জানানোর পরে কিন্তু সর্বোচ্চ আদালত সেটাকে নোট করে এবং তারা জানিয়ে দিয়ে দেয় যে কমিশন যখন বলছে যে এই বিষয়টিকে তারা অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদেরকে র্যান্ডমাইজেশনের মাধ্যমে গণনার কাজে যুক্ত করা হবে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে আবেদন সেটাকে তারা ডিসমিস করে দেয়। ধন্যবাদ। ऐसी खबर के हमारी जो याचिका है वो डिसमिस हो गई, ये अपने आप में गलत है। हमने सुप्रीम कोर्ट में कहा कि देखिए उनका खुद का सर्कुलर कहता है आप सेंट्रल गवर्नमेंट नॉमिनीज रखना चाहते हैं तो रखिए, लेकिन साथ साथ एक स्टेट गवर्नमेंट नॉमिनी भी रखिए। सुप्रीम कोर्ट ने ये कहा कि उस सर्कुलर को आप लागू करोगे और जो भी वहां लिखित है उसको लागू करोगे, और लिखित क्या है कि स्टेट गवर्नमेंट का नॉमिनी भी होगा और सेंट्रल गवर्नमेंट का नॉमिनी भी होगा। तो ये ऑर्डर हुआ है। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কেন ডিফারেন্সিয়েশন হবে কেন, ডিসক্রিমিনেশন হবে কেন? আমরা তো ডিসক্রিমিনেশন করছি না, ডিসক্রিমিনেশন করছে ইলেকশন কমিশন আন্ডার দ্য প্রেসার অফ ভারতীয় জনতা পার্টি, কারণ ওরা ভোট চুরি করতে চায়। তাই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। আজকে কোর্টের নির্দেশে রাজ্যের প্রতিনিধি রাজ্য সরকারি কর্মচারীরাও থাকবেন। ভোট চুরি রুখবে বাংলা। ধাক্কা তো তারা খেলো যারা চেয়েছিল শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দিয়ে এই নির্লজ্জ দালালিটা করবে, ভোট চুরি করবে। যারা জনতার আদালতে হেরে গেছে আর ওই আদালতে জিততে পারবে না, তাই হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হারলো। উল্টো পাল্টা দাবি নিয়ে খালি মিডিয়া গরম করা আর কর্মীদের মনোবল বাড়াবার জন্য চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি। কোর্ট এতে রায় দেবে না, কারণ পশ্চিমবাংলার নির্বাচনী যে সংস্কৃতি এটা সম্বন্ধে সবাই জানেন, কি ধরনের সব জায়গায় চুরি হয়, রিগিং হয়। তাই নির্বাচন কমিশন লোকের কমপ্লেনের ভিত্তিতে এই ডিসিশন নিয়েছেন, তার বিরুদ্ধে আদালত যাবেন। ফলতায় পুনর্নির্বাচনের দাবি, বিজেপি সমর্থকদের বিক্ষোভ, সেই বিক্ষোভে উত্তেজনা। ফলতা 117 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে বিক্ষোভ আসিমনগরে। অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, কেন বিক্ষোভ দেখাচ্ছেন তারা, কেন ফের নির্বাচন চাইছেন? দেখো, ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছেন তারা, এমনই তাদের অভিযোগ, এবং এলাকার মানুষের অভিযোগ যে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। তাদেরকে বলা হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে, এবং বেশ কয়েকজন যারা ভোট দিতে গিয়েছিলেন তারা কোন দলে ভোট দিয়েছেন এই সন্দেহ করে তারা বিজেপিতে ভোট দিয়েছেন, এমন সন্দেহ করে বেশ কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ। আর এর নেতৃত্বে রয়েছেন ইরশাদুল সরকার, যিনি তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাকে গ্রেপ্তারের দাবিতে কালকে তারা রাস্তা অবরোধ করেছিল। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে। এরপরেই তারা রাস্তা অবরোধ তুলে নেন। পরবর্তী সময়ে দেখা যায় যে আজকে যখন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তারপরেই আবার গ্রামের মানুষজন তারা এখন অভিযোগ করা হচ্ছে যে তখনও তাদের উপরে হুমকি দেওয়া হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই গ্রামের মহিলারা, গ্রামের যারা ছিলেন তারা এসে আবারও 117 নম্বর জাতীয় সড়ক তারা অবরোধ করেন। ঘটনাস্থলে আসেন খোর্ধা থানার পুলিশ এবং আশেপাশের বেশ কয়েকটি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর বিশাল একটি বাহিনী এসে পরিস্থিতি সামাল নেয়। ধন্যবাদ। কারচুপির অভিযোগ করছে বিজেপি আর নাটক বলছে তৃণমূল। সাধারণ মানুষকে যদি কেউ ধমকায় চমকায় মারধর করে, কিন্তু পুলিশ কোনো স্টেপ নেয়নি। স্টেপ না নেওয়ার কারণে আজকের এই পরিস্থিতি হয়েছে। পুলিশ অবজারভারকে জানানো হয়েছিল, তো সবই জানানো হয়েছিল। পুলিশ অবজারভারকে বলা হয়েছে, উপরতলাতে জানানো হয়েছে, সব জায়গায় জানানো হয়েছে। ফলতায় প্রায় শতাধিক বুথে অসঙ্গতি পাওয়া গেছে। সে কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ফলতায় পুনর্নির্বাচন চেয়েছি। ক্যামেরা বন্ধ ছিল, সেলোটে মেরে দেওয়া হয়েছিল, আতর ঢেলে দেওয়া হয়েছে। ইভিএম গুলো আপনি ফরেন্সিক পাঠান,
ফরেন্সিক থেকে রিপোর্ট আসুক আতর লাগানো ছিল কিনা, টেপ লাগানো ছিল যেটা আমি তো দেখিয়েছি, 2-3টে বুথে আমি ছবিয়ে দেখেছি, আতর লাগানো ছিল যেগুলো সেগুলো সাধারণ মানুষ ভোট দেওয়ার পরে তাদের হচ্ছে গন্ধ শুকে তাদের মারধর করা হয়েছিল। চুলবুল পান্ডে গেল কোথায়? এই এত দাবাং অফিসার, তাকে এখানে না দাবাং বানিয়ে দেখানো হয়েছে, তো তিনি কোথায়? যদি তৃণমূলের কোন ব্যক্তি ওখানে গিয়ে হুমকি দিয়ে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিন। শুধুমাত্র রিপোর্টগুলো করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা, যেই লোকসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা, যেখান থেকে 7 লক্ষের বেশি মার্জিনে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লোকসভার অন্তর্গত বিধানসভাগুলোকে যদি কিছুটা পোল পার্সেন্টেজ কমানো যায়, যাতে যদি মার্জিন কিছুটা কমানো যায়, সেখানকার পাশের বুথগুলোর রেজাল্ট দেখবেন, আর যে বুথে রিপোর্ট করা হচ্ছে সেই রেজাল্ট ট্যালি করলে দেখবেন রেজাল্ট একই আছে, শুধু মাঝখান থেকে বেশ কিছু মানুষ ভোট দিতে পারবেন না, যেটা ওরা চাইছে। অধিকাংশ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, এই ভোট চলে দেবে। আর নির্বাচন কমিশন কি বলছে শুনুন। পাল্টা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, আমাদের হাতে নেই। এটা ইসিআই কে রিপোর্ট চলে গেছে ডিও থেকে, স্পেশাল অবজারভার থেকে। মানুষ চাইছে নিচে যে ওটা নিয়ে তো কোনো আরপি একটা কোনো প্রাধান্য নেই। মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, পিসফুল থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না, এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোল হবে।